সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের আজকের অতিথি শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক বিশ্লেষক। শরীফ ভাই, স্বাগত আপনাকে। এরপরে আছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আন্তর্জাতিক ঘটনা প্রবাহের বিশ্লেষক। আব্বাসী, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মতি ভাই। আলোচনার বিষয় এই মুহূর্তে সংকট একটাই, বাংলাদেশে বা বিশ্বে জ্বালানির তেল। কোন দেশ কিভাবে মোকাবেলা করছে, আমরা কিভাবে করছি, বা এই অবস্থায় আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা এবং সাথের আলোচককে শুভেচ্ছা। পরিস্থিতিটা আমরা নিজেরাই উপলব্ধি করছি, অনুধাবন করছি এবং পর্যবেক্ষণ করছি। আপনি রাস্তায় যদি বের হন, সবথেকে বেশি যে পরিস্থিতিটা আপনাকে উদ্বিগ্ন করবে, দীর্ঘ লাইন, তেলের জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এই লাইন নিয়ে দুই ধরনের ভাষ্য আছে। যেমন, যিনি লাইনে দাঁড়িয়ে আছেন তার কাছে জিজ্ঞেস করলে তিনি বলছেন তার চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। আর রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, পার্লামেন্টের ভেতর থেকে তারা বলছেন তেলের কোনো সংকট নেই। তেলের সংকট নেই, এটা তথ্যগত দিক থেকে কারেক্ট। আপনার ডিমান্ড সাপ্লাই যে থিওরিটা, সেই থিওরি অনুযায়ী এটি ঠিক আছে। আপনার এখানে আসছে, তাহলে ঠিক নেই কোনটা? নেই হচ্ছে ব্যবস্থাপনার জায়গাটায়, ঘাটতি ওই জায়গাটায়। একটু আগেও দেখলাম যে ইরান সরকার বাংলাদেশের অভিমুখে 7টা জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি দিয়েছে। অর্থাৎ আপনি প্রতিদিন কিন্তু তেল আসছে, তাহলে সেই তেলটা যাচ্ছে কোথায়? আমাদের এখানকার প্রতিদিন আসছে না, মানে এটি কিন্তু রেগুলার আসছে। রেগুলার বলতে যেটা বোঝায় যে দীর্ঘ কিন্তু গ্যাপ নেই, দীর্ঘ অনুপস্থিতি নেই। মোটামুটি আজকে দুটো আসছে, পরের দিন একটা গ্যাপ দিয়ে তারপরে 2 দিন আসছে। অর্থ হচ্ছে যে আমাদের এখানে যে ডিমান্ডটা আছে, সেই ডিমান্ডটা এখানে মোটামুটি সেই অনুযায়ী সাপ্লাইটা আছে। আবার কতগুলো জায়গায় আমরা কিন্তু এর আগেও আলোচনা করেছি অনেক জায়গায়, যে সরকার যেন বিকল্প সোর্সের অনুসন্ধান করে, এবং সেটি কিন্তু কনফার্ম করেছে। ভারত থেকে একটা সাপ্লাই সেখান থেকে পাওয়া যাচ্ছে। আরও কতগুলো জায়গায়, গতকালকেও শুনলাম যে তারা আরও কতগুলো সোর্সের দিকে যাচ্ছে। তো সোর্সের সংখ্যাটা বাড়ছে, সরকার বসে নেই, সেই চেষ্টাটা করছে। কিন্তু তাহলে এই যে পেট্রোল পাম্পকে কেন্দ্র করে এই যে লম্বা লাইনটা কেন? না, কিন্তু আপনি কি মনে করেন না যে তেল যেটুকুই আছে ওইটুকু বাজারে সরবরাহ নেই, অর্থাৎ পাম্প মালিকরা? রাইট, ওই জায়গাটাই হচ্ছে মূল সমস্যাটা। হলো যে আপনার ম্যানেজমেন্ট। এই তেলটা আসছে, আপনি মাঠে হাহাকার দেখছেন, তাহলে তেলটা যাচ্ছে কোথায়? তেল এটা নানা জায়গায়, এই চক্রটা, এবং এই চক্রটা খুবই স্ট্রং। এবং আমাদের অসততার জায়গাটা হচ্ছে আমরা যেখানে যে সুযোগ পাই তার সাথে এনগেজ হওয়ার চেষ্টা করি। আমাদের ধনী হওয়ার চেষ্টাটা এটা অপরাধের কিছু না, কিন্তু আমাদের প্রবণতাটা হচ্ছে আমাকে 2 দিনের মধ্যে ধনী হয়ে যেতে হবে, এবং সৎ পথে না, অসৎ যতগুলো পথ আছে আমি ব্যবহার করব। চায়ের দোকানদারের বাড়িতে সেখানে সে সুযোগ পেয়েছে, সে ডিজেল মজুত করছে। একটু আগে দেখলাম যে এই ধরনের যে ব্যবসায়ী যারা, তারা তেল মজুত করছে, মানে যে যেভাবে পারছে। সরকারের দুর্বল জায়গা হচ্ছে ওইটা, যে যাদের কাছে তেল থাকার কথা না, যাদের মজুত করার কথা না, এবং এই মজুতটা যে করছে পেট্রোল পাম্প মালিকের সহযোগিতা ছাড়া করছে না। একটা গাড়ি, একটা মোটরসাইকেল 3 ঘন্টা দাঁড়িয়ে আছে, তাকে 5 লিটার তেল দিচ্ছেন, কিন্তু সেখান থেকে 30,000 লিটার 50,000 লিটার তেল অন্যদিকে চলে যাচ্ছে কিভাবে? এর সাথে এই মালিকরা জড়িত। এবং খেয়াল করেছেন গতকালকে মালিকরা এক ধরনের সংগঠিত হওয়ার একটা বার্তা দিয়েছে। তারা যে সংবাদ সম্মেলনটা করেছে, আমি মনে করি যে এটা তাদের শক্তি প্রদর্শন করার একটা চেষ্টা। যেহেতু ইতোমধ্যেই পাবলিকের মধ্যে কিন্তু এই তথ্যটা আছে যে এই যে কৃত্রিম সংকটটা, এই কৃত্রিম সংকটের সঙ্গে পেট্রোল পাম্প মালিকরা জড়িত। সুতরাং সরকার যদি তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা না নেয়, তারা হঠাৎ করে এসে বললেন যে 17-18 ঘন্টা তারা পাম্প বন্ধ রাখবেন। তার মানে কি? মানে হচ্ছে দেশটাকে কলাপস করে দেওয়ার জন্য তারা তাদের যে শক্তিটা আছে সেই শক্তির প্রদর্শন করা। আমার এই আলোচনাটার কনক্লুশনের জায়গাটা হচ্ছে মাঠে সেনাবাহিনী আছে, মাঠে সেনাবাহিনী আছে। আমাদের কি পরিমাণ তেল এক একটা পেট্রোল পাম্পে যাচ্ছে সেই তথ্য সরকারের কাছে আছে, এবং এটি দেখার জন্য আমাদের কিন্তু একাধিক মিনিস্ট্রি আছে জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে।
সুতরাং তথ্যগুলো সংগ্রহ করা কঠিন কিছু না। গত পরশুদিন দেখলাম বাগেরহাট জেলা প্রশাসন তারা মংলা পোর্টে বড় কয়েকটা ডিপো আছে, তারা সেখানে গেছে কাগজপত্র নিয়ে, সারাদিন তারা সেখানে কাজ করেছে এবং সন্ধ্যাবেলায় তারা দেখিয়েছে যে এখান থেকে এক একটা স্টেশন থেকে 80,000 90,000 লিটার তেল জ্বালানি এটিকে মানে অন্যদিকে পাচার করা হয়েছে বা ভুল তথ্য দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারি কর্মকর্তারা নিষ্ঠার সাথে যদি কাজটা করে তাহলে এই তথ্যগুলো বের করা সম্ভব। যেহেতু সেনাবাহিনী আছে তাদের সহযোগিতা নেওয়া যায়, ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, আমি জানি না যাতে তাদের কাছ থেকে আসলে প্রপার সার্ভিসটা এখন পর্যন্ত আমরা পাচ্ছি কিনা, কিন্তু দৃশ্যমান কিছু পাচ্ছি না। ওয়েল, এখনো অস্পষ্ট, তবে কোনো হঠকারী সিদ্ধান্ত যাওয়া উচিত হবে না, হলেই বিপদ হবে। এটাই প্রভোগ করা হচ্ছে, রাজনৈতিক কারণ আছে এর মধ্যে। প্রফেসর আব্বাসী, আপনি কিভাবে দেখেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি? মানে তেল শুধু জ্বালানি সংকট নেই নাকি পুরো? আমরা জ্বালানি সংকটে যাই, তারপরে আমরা যুদ্ধে যাব। যুদ্ধে তো আমরা এমনিই জ্বলছি। তো জ্বালানি সংকটে আমাদের হচ্ছে 3টা ধাপ আছে। একটা তো আমরা সেখানে আলাপ করেছিনি। আর তেল বলতে আমরা সব কিছু বুঝি। তো তেল বলতে পেট্রোলও আছে, তেল বলতে অকটেনও আছে, তেল বলতে ডিজেলও আছে। এখন আপনি যদি তথ্য দিয়ে যান তাহলে কিন্তু বলবেন যে সংকটটা কোথায়। একই কথা আমার এখানে সহ বিশ্লেষকের সাথে আমি একমত। আপনি যদি দেখেন এখানে যে আমাদের কতটুকু চাহিদা আছে, যদি অকটেন নিয়ে ধরি, সব কিছু না বলে তারপর আসল কথায় আসি। আমাদের বার্ষিক যে অকটেনের যে চাহিদার হচ্ছে 7 মিলিয়ন মেট্রিক টন বা 70 লাখ এখানে মেট্রিক টনের মতো। এর মধ্যে 15 লাখ মেট্রিক টন হচ্ছে আমরা ইস্টার্ন রিফাইনারি থেকে আমরা হচ্ছে এখানে পরিশোধিত আকারে এখানে ক্রুড অয়েল থেকে আমরা নিয়ে আসি। বাকি যে অংশটুকু আছে এটা মোটামুটি আমরা এখানে হচ্ছে এটা আমদানি করি। হাই গ্রেড অকটেন বা ফিনিশড অকটেনটা এটা হচ্ছে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চায়না, এইসব দেশগুলো থেকে। এখন এইসব দেশে যে ওই তেল যেগুলো ওখানে ওরা 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 আমাদেরকে পাঠায়, সেটার জন্য হচ্ছে মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল। কিন্তু এখন এই সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়নাতে আপাতত ওদের যথেষ্ট রিজার্ভ আছে বলে ওদের ওখান থেকে এখনও সংকটটা দেখা যায় নাই। তো আমাদের যে আমদানিটা করেছি অকটেনটা, সেই অকটেনের এখানে ভিত্তিতে আমাদের অন্তত 2 থেকে 3 সপ্তাহ আমাদের সমস্যা হওয়ার কথা ছিল না। আমি বলছি যে থিওরিটিক্যালি। আচ্ছা, এখন এর মধ্যে তো আমাদের আরও অনেক কিছু লং স্ট্যান্ডিং প্রবলেম আছে। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড সেই আপনার মনে আছে 1968 সালে আপনার 1968-এ হয়েছিল। এখন এটা যথেষ্ট এখানে প্রযুক্তিগতভাবে এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে এখানে আরও ওয়্যারেন্টিয়ার হয়ে গেছে এবং এটা এখানে অবক্ষয় হয়েছে এবং এটা হচ্ছে এখন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড 2টা হবে 2026 থেকে 2030-এ, যখন এটা আরও ওটা হচ্ছে বড় আকারে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহার করতে পারবে। তখন আপনি আরও অনেক হচ্ছে যে নিম্নমানের ক্রুড অয়েল এনে ইউজ করতে পারবেন। প্রথম সমস্যা হচ্ছে পারসেপশন। আপনি দেখুন ইংরেজিতে একটা কথা বলছি, ইউ হ্যাভ টু হিট দ্য বল, মানে ইউ হ্যাভ টু হিট দ্য গ্রাউন্ড রানিং। মানে প্রথমে এসে আপনাকে হচ্ছে যে একটা ক্যারিজমা দেখাতে হবে। সংকটকালের অবস্থায় কেউ বলছে না সরকারের এটা দোষ, কেন এটা তো এখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমরা স্বপ্নে গিয়ে বলি নাই যে আপনি যুদ্ধ করেন, বা ইরানকেও বলি না স্ট্রেট অফ হরমুজ বন্ধ করেন। এখন আমরা হচ্ছে একটা ক্ষুদ্র রাষ্ট্র ভূ রাজনীতিকে পরিমাপে বা হচ্ছে অর্থনীতির বা শক্তির ভিত্তিতে। কিন্তু আমাদের যে এখানে হয়েছে, প্রথমে এখানে আমাদের যে জ্বালানি মন্ত্রণালয়ের সাথে এখানে যিনি ছিলেন সংশ্লিষ্ট ছিলেন বা আমাদের এনার্জি মিনিস্টার যিনি ছিলেন, ওনার প্রথম দিকে যে এখানে স্টেটমেন্টটা উনি হয়তো বা এতটা চিন্তা করেও হয়তো বলেন নাই, কিন্তু আমরা দেখে আপনি যখন একটা সরকারি দায়িত্বে আছেন তখন কিন্তু আপনার কিন্তু যথেষ্ট একটা প্রজ্ঞার এখানে কিন্তু দেখাতে হবে। তো ভবিষ্যতে কী হবে আমরা তো এই 1 মিনিট পরে কী হবে আমরা জানি না। তো এত কিছু তো বলে এটা হচ্ছে আনডিউ প্যানিক হয়ে গেছে। 2, পেট্রোল পাম্প আর কি মনে করেন ওই মন্তব্যটা হচ্ছে সংকটের মূল কারণ না হলে আমি বলবো যখন হচ্ছে আপনার যদি এখন একটু ক্ষমতা, ইট ওয়াজ দ্য বিগিনিং। আমি বলবো যে বিগিনিং, নাহলে হতে পারতো এই প্যানিকটাই হতো আরো 1 থেকে 2 সপ্তাহ পরে হয়তো শুরু হতো। এবং ততদিনে যেটা করা যেত, দেখুন ভুলই জ্ঞান, আমি বলবো না যে ডেলিবারেটলি করা হয়েছে, কিন্তু তখন হতো যে সরকার তখন কিন্তু কোয়াইটলি কিন্তু এটা কোঅর্ডিনেশন সেন্টার করে তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু মজুদ বা রেশনিং আস্তে আস্তে ইজ আউট করা, অল্টারনেট সোর্সেস করা, এগুলো করা উচিত। সরকারেরও আপনি যদি বলেন যদি সরকারের পক্ষ হয়ে বলে সরকার তখন জাস্ট হচ্ছে ঘর গুছানো শুরু করেছে, বেয়ারলি 1 মাস হয়েছে তো, এবং
তখন ওরা সব কিছু একসাথে গুছিয়ে উঠতে পারে না। কিন্তু আপনি যখন একটা দেশের আপনি যখন পরিচালনা করছেন, আপনার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে কোনো সমস্যা যে কোনো সময় আসতে পারে। এবং আমার কাছে মনে হয় যে আপনার সরকারের যে নীতি নির্ধারকরা আছেন তারাও পুরোপুরি যে সমস্যার যে ম্যাগনিচিউডটা ওরা বুঝতে পারেন নাই। কেননা আগের বছরে যারা আছে, আপনি যদি ইরানের কনফ্লিক্টটা দেখেন, ইরান আর যুক্তরাষ্ট্র ইসরায়েলে ওটা 12 দিন হয়েছে। সবাই হয়তো বা আশা করেছিল যে এটা সীমিত আকারে শেষ হয়ে যাবে। তো এইটা আমি বলবো যে এটা হচ্ছে যে ইন টার্মস অফ ফরেন পলিসি অ্যাসেসমেন্টও হয়তো বা এখানে কিছু ত্রুটি ছিল। যেটা হয়ে গেছে, এটা হচ্ছে লেসন ফর দ্য ফিউচার। এখন যেটা আমাদের কাছে আমরা দেখছি সরকার, আমি বলবো যে একটা সাধুবাদ দিচ্ছি। 3-4টা জিনিস হয়েছে। এক, ডিজেল ডিপ্লোমেসি, এটা আমি কয়েন করলাম আজকে এখানে আপনার সাথে। ডিজেল ডিপ্লোমেসি কি, ভারত কিন্তু তাদের যে হারানোর যে গুডউইল ওটাকে পুনরুদ্ধার করার জন্য যেটা করেছে, ইন্ডিয়া বাংলাদেশ সে ফ্রেন্ডশিপ পাইপ যেটা নিয়ে বহু সমালোচনা করা হয়েছিল, সেই পাইপলাইন থেকে কিন্তু আমাদেরকে রেগুলার অ্যামাউন্ট কিন্তু আমাদের ডিজেল দিচ্ছে। এবং এটা শুধু আমাদেরকে দিচ্ছে না, কিন্তু নেপাল, তারপর হচ্ছে আপনার ভুটান, এরকম শ্রীলঙ্কা, এইসব জায়গায় কিন্তু ডিজেল, অকটেন এগুলো কিন্তু ভারত কিছু হলেও কিন্তু সীমিত আকারে এটা আমাদেরকে সরবরাহ করছে। তো এটা কেন করছে? যে ওরা যে ফ্রেন্ড ইন নিড ইজ ফ্রেন্ড ইন ডিড, তো ওদের হচ্ছে যে গুড নেইবার এই ইমেজটা করছে। অবভিয়াসলি ওরা একটা পয়সার পিছনে পয়সা নিয়েই করছে, বাট আমাদের তো এখন জিনিসটা পর্যাপ্ত আকারে পেতে হবে। 2, আমরা যেটা করেছি এটা বলবো ভালো করেছি, আমরা উজবেকিস্তান এবং কাজাকিস্তান, এটা হচ্ছে যে আমাদের সেন্ট্রাল এশিয়ার যেখানে আছে ওই সব জায়গায় যেখানে তেল এবং গ্যাস যথেষ্ট আছে, ওখান থেকে আমরা আনার চেষ্টা করছি এবং ওখান থেকে রিফাইন্ড নেওয়ার। কিন্তু এটা যদি ক্রুড অয়েলও আনি এটা সমস্যা নেই, কারণ এটা ভারতে অনেকগুলো রিফাইনারি আছে যেটাকে রিফাইনমেন্ট করে বা ইস্টার্ন রিফাইনারিতে করতে পারবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা আরও অল্টারনেট হিসেবে আমরা অ্যাঙ্গোলা থেকে আনার চেষ্টা করছি। তো অল্টারনেট সোর্সে সরকার করছে। এখন যেটা সমস্যা হয়েছে এটা অনেকটা আমাদের ইলেকট্রিসিটির মতোই, যে আমাদের কিন্তু আমাদের প্রোডাকশনে কিন্তু সমস্যা নেই, উৎপাদন নেই। এখন সমস্যাটা হচ্ছে সাময়িকভাবে হচ্ছে আমাদের ট্রান্সমিশনের, আমাদের ডিস্ট্রিবিউশনের। এবং আমার একটা জিনিস আমার সবসময় আমার মনে হয় যে আমরা সব কিছুর জন্য সেনাবাহিনীর কাছে যাই। অবভিয়াসলি সেনাবাহিনী প্রফেশনাল, সেনাবাহিনী সরকারের একটা রেসপন্সিবল অংশ। তো সরকারের এখন যে ক্রাইসিস কোঅর্ডিনেশন সেন্টার করা এখন বোধহয় হয়তো করেছে এক অর্থে না আরেকটা, এটা পিএমওর আন্ডারে নিয়ে এবং অল পার্টি এটা ইনিশিয়েটিভ নিলেও কোনো সমস্যা নাই, কারণ এটা হচ্ছে জাতীয় একটা ক্যাটাস্ট্রফি। এবং এখানে সরকারি এবং বেসরকারি সবচেয়ে ভালো যে বুদ্ধিগুলো নেওয়ার অর্থ মন্ত্রণালয় করছে, আমি যেহেতু জানি যে ব্যক্তিগত ইনিশিয়েটিভে বা এখানে এরা করছে। তো এইগুলো করে তারপর এখানে হচ্ছে এই প্রবলেমগুলো সর্ট আউট করা এবং কিছু দৃষ্টান্তমূলক এখানে শাস্তি দেওয়া এবং দরকার হলে এখানকার সুপারভিশনটা এখানে বাড়িয়ে রাখা। কিন্তু সমস্যা আমাদেরও আছে, কেন আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে গুজবে বিশ্বাস করি। এই যে প্যানিক বাইংটা হচ্ছে এবং এই যে এখানে এটা আমরা দেখছি যে কোনো জায়গায় সংঘর্ষ হচ্ছে পাম্প মালিকদের মধ্যে বা পাম্প কর্মচারী আর এখানে প্যাসেঞ্জারদের মধ্যে, বা এখানে যারা কিনতে যাচ্ছে একটা জায়গায় 1-2 জায়গায় হতাহতেরও এখানে কাহিনী হয়েছে, এগুলো হচ্ছে দুর্ভাগ্যজনক। তো ওখানে আমার মনে হয় পুলিশ আনসার যেটা এখানে ডিপ্লয়মেন্ট করছে এটা আরও বাড়ানো উচিত এবং যারা দিকে দেখা যাবে যে ওরা অসাধু আচরণ করছে তাদের এখানে এটা কনফিসকেট করে লাইসেন্স ক্যান্সেল করে দেয়। ওয়েল, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। শরীফ ভাই, আপনি কি মনে করেন যে এইরকম একটা পরিস্থিতি অনেক দিন স্থায়ী হবে? এটা আসলে নির্ভর করে আমেরিকার পলিসির উপরে। যুদ্ধটা আসলে পরিচালিত হচ্ছে, যুদ্ধটা শুরু হয়েছে আমেরিকার ইচ্ছায় এবং এর পরিসমাপ্তিও হবে তার ইচ্ছায়। হয়তো পরাজিত হওয়ার আগে তার সম্মান রক্ষার্থে সেখান থেকে একটা নামকাওয়াস্তে যুদ্ধবিরতি ঘোষণা করে সে পালিয়ে যেতে পারে, অথবা সে তার শক্তি প্রয়োগ করে ইত্যাদি ইত্যাদি করতে পারে। কিন্তু তার পুরো টার্গেটটা ক্রমশ স্পষ্ট হচ্ছে যে এই অঞ্চলে সে আরও নতুন করে এক ধরনের আধিপত্য, এক ধরনের মাতব্বরি ইত্যাদি তার সে প্রতিষ্ঠা করতে চায় এবং ক্রমশই সে একা হয়ে পড়ছে এবং তার যে মিত্র যারা তাদের প্রতি ক্ষোভ বাড়ছে এবং শেষ পর্যন্ত আমেরিকা এই জায়গাটা থাকবে কিনা এটা আমরা জানি না। যুদ্ধ শেষ হোক বা না হোক, যদি শেষ হতে আরও ভাই যেটি বললেন যথার্থ, যে এটি আসলে আমাদের পক্ষে বলা সম্ভব না। বাংলাদেশের যে ভূ রাজনৈতিক কারণে বা বাংলাদেশের যে ধরনের আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের সক্ষমতার দিক বিবেচনা করে আসলে আমেরিকা একটা দেশে কতদিন আক্রমণ চালাবে এটি আমাদের পক্ষে বুঝে ওঠা সম্ভব না। এমনকি আমেরিকা নিজেও বুঝতে পারেনি ইরানের শক্তি সামর্থ্য কতটুকু। তবে আমরা কি
যে অ্যাডহক ভিত্তিতে সিদ্ধান্তগুলো নিব, নাকি আমার যেটা ধারণা, আমাদের সিদ্ধান্তগুলো অ্যাক্টিভ আছে, গভর্নমেন্টের অর্গানগুলো অ্যাক্টিভ, কিন্তু কোঅর্ডিনেশনটা প্রপারলি হচ্ছে না, সমন্বয়টা প্রপারলি হচ্ছে না। মন্ত্রীদের ভেতরে কেউ নতুন দায়িত্ব গ্রহণ করেছে, অভিজ্ঞতা একটা বড় বিষয়, সেই অভিজ্ঞতা হয়তো নেই, কিন্তু চেষ্টাটা যে থাকতে হবে। আমার কোনো জায়গায় চেষ্টার ক্ষেত্রে এক ধরনের, এখন জ্বালানিতে যে মন্ত্রী তিনি তো, তার তো অভিজ্ঞতা আগে আছে, দীর্ঘ প্রায় 2 দশকের যে একটা বিরতি তার আছে, অভিজ্ঞতা ছিল। আজ থেকে 20 বছর আগে যে পার্সপেক্টিভ, আজকের অবস্থাটা কিন্তু সেই রকমের না। সুতরাং ইতোমধ্যেই অনেকগুলো সোর্স, ভাই যেটি বললেন যে ইন্ডিয়া এই যে আমাদেরকে যে সাপোর্টটা দিচ্ছে, আজ থেকে 20 বছর আগে এটি কিন্তু ভাবনার মধ্যেও ছিল না। এই যে এই উইন্ডোটা কিন্তু আমাদের ছিল না। সুতরাং বিএনপি সরকারকে সমর্থন দিচ্ছে, সেটাও তো চিন্তা করে হতো না। তো আমাদের এই যে নতুন যে সোর্সগুলো বের হচ্ছে, সুতরাং ম্যানেজমেন্টের জায়গাটা, আমার পররাষ্ট্র মন্ত্রী যিনি, তাকে কিন্তু আমরা অনেকদিন ধরে দেখছি না। প্রফেসর আব্বাসি বলছেন যে ডিজেল ডিপ্লোমেসি, এই ডিপ্লোমেসির শেষ কোথায়? এই জায়গাটায় আমি এটাকে ইতিবাচকভাবে দেখি এই কারণে যে প্রতিবেশী মানেইতেই, আমার বাড়িতে যখন আগুন লাগে সবার আগে আমার পাশের বাড়ির লোকজনই দৌড়ে আসে, কিন্তু কখনো আমাদের প্রবলেমটা হয়েছে ওই প্রতিবেশী আমার ইন্টারনাল বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, আমরা ভাইয়ে ঝগড়া করছি, ওই প্রতিবেশী পাশের বাড়ির থেকে দরজার ফাঁক দিয়ে কুপরামর্শ দিয়ে আমাদের গন্ডগোলটা বাড়ানোর চেষ্টা করেছে। এটি যেমন ছিল, আবার আমরা একটা অংশ ঘরের মধ্য থেকে অবিরতভাবে ও হচ্ছে আমার শত্রু, ওর রান্নাঘরে আগুন জ্বালিয়ে দিতে হবে, ওর ভাতের হাঁড়িটা নিয়ে আসতে হবে, এই উস্কানিটাও আমরা দিয়েছি। আজকে সম্পর্ক যদি স্বাভাবিক হয়, এতে কেবলমাত্র তারা উপকৃত হবে না, আমরাও উপকৃত হব। আমরা কেবলমাত্র লাভবান হব না, তারাও লাভবান হবে। এটিকে কন্টিনিউ করা উচিত। আরও নতুন যে সোর্স আমাদের সম্ভাবনা থাকে সেগুলো খোঁজা দরকার। সরকারের জায়গাটা এখন পর্যন্ত আমার কাছে নবীন সরকার, আমি প্রত্যেকটা জায়গায় সমালোচনা করতে চাই না, তবে আমার যেটা ধারণা যে সরকারের ব্যর্থতার পাশাপাশি এটাও খেয়াল রাখা দরকার যে অনেক সময় এই ধরনের পরিস্থিতিতে খেলার আমরাও কিন্তু এক ধরনের প্রস্তুতি তাদের থাকে, প্রস্তুতি তাদের থাকে, তারা কিন্তু চেষ্টা করে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রফেসর আব্বাসি, আপনি যেটা শরীফুজ্জামান শরীফ যেটা বলছেন যে আমেরিকা কি পালিয়ে যাবে, আপনার কি মনে হয়? এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা উনি সকালে বলেন, ওটা উনি দুপুরে পরিবর্তন করেন, সন্ধ্যায় আবার পরিবর্তন করেন। ওনার ক্যাবিনেটের মেম্বাররা উনি জানেন না যে ডোনাল্ড ট্রাম্প কি বলবে, কিন্তু আপনি যদি দেখেন উনি ওনার অতি ধূর্ত হতে পারে, কিন্তু অতি চালাকেরও এখানে হচ্ছে যে কোনো একটা শাস্তি পেতে হয়। তো ওনার বোধহয় এই ইরানের এই যুদ্ধটা, দ্বিতীয় দফা যেটা করলেন, এটা বোধহয় আমেরিকার জন্যও একটা হচ্ছে বড় একটা ক্ষত উনি করে গেলেন। এবং ওনার যা বিশ্বের এখানে দরবারে যে ওনার একটা প্রতিচ্ছবি ছিল, একটা ইমেজ ছিল, ওটা কিন্তু সিভিয়ারলি এফেক্টেড। কি প্রবলেম আছে? প্রথমে বললেন রেজিম চেঞ্জ করবেন, তারপর যখন ইরান এখানে হচ্ছে যে রেজিম চেঞ্জ করার পর উনি যখন বললেন আমাদের প্রায় যুদ্ধ শেষ, এটা হচ্ছে 1 মাস আগেকার কথা। প্রথম 2 দিনেই তো আপনি হচ্ছে মোহাম্মদ খামেনি এবং ইরানের যে লিডারশিপের টপ 50%কে উনি এখানে হচ্ছে টার্গেটেড অ্যাসাসিনেশন করে ফেলছে। আচ্ছা, তারপর যখন ইরান হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় যখন হচ্ছে অ্যাগ্রাভেটেড এখানে এসকেলেশন করলো, যে একটি আক্রমণ করলে 2টি আক্রমণ করবে, গালফ দেশগুলোতে এখানে আক্রমণ করে বিপর্যস্ত করে দিল, এবং যেটা মানে অকল্পনীয় ছিল যে হরমুজ প্রণালীটা বন্ধ করে দিল, এবং বিশ্বের এখানে অর্থনীতি বাজেভাবে একটা নাড়া পেল। মানুষ বুঝতে পারলো যে আরে ইরানের কাছে তো নিউক্লিয়ার পাওয়ারের দরকার নেই, ওরা যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলেই তো হচ্ছে বিশ্বের অর্থনীতি এখানে চাপে পড়বে, কেননা 20% গ্যাস আর তেল চলে যাচ্ছে। আমেরিকার হচ্ছে ওরা ইরান এখন বুঝে গেছে আমেরিকার এখানে হচ্ছে যে কোনখানে ওদের দুর্বলতা আছে। ওদের যেখানে এই গ্যালনে যেখানে গ্যাসোলিন আছে আপনি জানেন, তো ওখানে আগে ছিল $2 যুদ্ধের আগে, ওটা এখন $4 থেকে $4.50 নিয়ে গেছে। তার মানে হচ্ছে 100% বেশি ওখানে হচ্ছে আপনার হচ্ছে তেলের দাম বেড়ে গেছে পেট্রোল পাম্পে। সামনে হচ্ছে মিড টার্ম ইলেকশনস, আমেরিকান ভোটাররা উঠতে বসতে ডোনাল্ড ট্রাম্পকে গালি দিচ্ছে, এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং হচ্ছে আপনার সেনেটে রিপাবলিকানরা হারার সম্ভাবনা আছে, ডেমোক্র্যাটরা জিতার সম্ভাবনা আছে। তার সাথে সাথে নেটোর যে তার এখানে হচ্ছে মিত্ররা,
মুখের উপর না করে দিয়েছে, স্পেন না করে দিয়েছে, ইটালির মতো এখানে জর্জিও মেলোনি যে হচ্ছে ট্রাম্পের অত্যন্ত একনিষ্ঠ ভক্ত এবং বন্ধু, তার দেশও মানা করে দিয়েছে, ইউকেও মানা করে দিয়েছে, তাদের বেস ওরা ওইভাবে ব্যবহার করতে দিবে না। জাপান এবং সাউথ কোরিয়া যারা যুক্তরাষ্ট্রে হ্যাঁতে হ্যাঁ মিলায়, তারাও না করে দিয়েছে যে হরমুজ প্রণালী এখানে বন্ধ করে বন্ধ বা এটার সিরিজটা ওরা উঠাবে না। তো ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে সে পুরোপুরি একা হয়ে গেছে। এখন পিছনে পিছনে সৌদি আরবে, ইউই হয়তো বা শোনা যাচ্ছে যে ওরা সাপোর্ট দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, কিন্তু আপনি যদি দেখেন অলরেডি সে বলছে যে আমরা হয়তো বা আরও 2 থেকে 3 সপ্তাহ যুদ্ধ শেষ করে আমরা বিজয় ঘোষণা করব, কেন আমরা অলরেডি যা চেয়েছিলাম আমরা রেজিম পরিবর্তন করে ফেলেছি, কেন আগের কিন্তু নেতৃবৃন্দ নাই। কিন্তু এটাও হচ্ছে একটা হচ্ছে মাছ দিয়ে এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো, কেন আগে যারা ছিল, যারা নেতৃত্ববিদ ছিল, তারা আরও বেশি এক্সপিরিয়েন্স ছিল, তার পশ্চিমা বিশ্বের সাথে ইন্টারাকশন করার জন্য। আর খামেনির ছেলে এখানে হচ্ছে মুস্তাফা খামেনি, যার পুরো পরিবারই নিহত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নিয়ে, বা আরও যে এখানে নেতৃবৃন্দ যারা আছে তারা আরও তরুণ, তারা আরও হার্ডলাইনার, এবং তারাই কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করেছে, এবং রেজিম তো পরিবর্তন হয় নাই। এবং ইরানের হাতে কিন্তু এখন ওরা শোনা যাচ্ছে যে $2 মিলিয়ন মতো এক একটা জাহাজের কাছ থেকে নিচ্ছে, এখানে হচ্ছে এই হরমুজ প্রণালীর পর টোল বসানোর জন্য। এবং আমেরিকা তো তেল লাগবে না, কেন আমেরিকা তো হচ্ছে আপনার নেট এক্সপোর্টার, ওরা বরং ওদের কোম্পানিগুলো মাত্র 12 দিনে $63 বিলিয়ন লাভ করেছে। এখন খার্গ আইল্যান্ড ওরা বছর নিয়ে আক্রমণ করে দখল করবে, কিন্তু খার্গ আইল্যান্ডে আক্রমণ করা মানেই হচ্ছে যুক্তরাষ্ট্রের মেরিন সেনাদের মধ্যে হতাহত হওয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে। তো ডোনাল্ড ট্রাম্পের হাতে বিশেষ একটা সুযোগ নেই। এবং এখন তো বলছে যে এখানকার যে ইরানের যে এখন বর্তমান স্পিকার এই মোহাম্মদ বাগের গালিবাফ, সে হচ্ছে নাকি তার সাথে নাকি ডোনাল্ড ট্রাম্প নেগোসিয়েশন করছে। ডোনাল্ড ট্রাম্পের কথা এখন আন্তর্জাতিক সম্প্রদায় মানে না, এবং ইরান তো একদমই বিশ্বাস করে না। তো এখান থেকে আমার মনে হচ্ছে 1956 সালে যেমন সুইস ক্রাইসিসের দ্বারা যখন যুক্তরাজ্যের আন্তর্জাতিক সুপার পাওয়ার স্ট্যাটাসটা অনেক ক্ষুণ্ণ হয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের এই হঠকারিতার জন্যে এবং ইসরায়েলের এই আগ্রাসী মনোভাবের জন্যে, এবং ইরানের যে এখানে ওরা 40 বছর ধরে প্ল্যান করেছিল যে যুক্তরাষ্ট্র যদি আক্রমণ করে প্রতিরোধ করবে কিভাবে, ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধটা বেশি দিন আর টেনে নেওয়ার সম্ভাবনা খুব কম দেখছি আপাতত। অনেক ধন্যবাদ। ওই যে একটা কি দেখেছেন যে পাকিস্তান এটা শান্তির বার্তা নিয়ে, যুদ্ধবিরতির বার্তা নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, এর কি ভবিষ্যৎ আছে? আব্বাসী ভাই আমার থেকে ভালো বলতে পারবে, তবে পাকিস্তান সম্ভবত নিজের ওয়েটটা বাড়ানোর জন্য, নিজের সম্মানটা বাড়ানোর জন্য এই ধরনের কতগুলো ড্রাইভ দেয়। পাকিস্তানের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি যেখানে সে ঠেকেছে, প্রায় পুরোটাই হচ্ছে অন্যের গলগ্রহ হয়ে, অন্যের সাহায্য সহযোগিতার উপরে যে দেশটি টিকে আছে, বেঁচে আছে। কিছুদিন আগে দেখলাম যে তারা তাদের রাষ্ট্রীয় বিমানকে বিক্রি করে দিচ্ছে তাদের এর জন্য। তো এই ধরনের একটা জায়গায় এক ধরনের একটু ওই যে সহজ কথায় যেটা হ্যাডম দেখানো বলে আর কি, জমিদার দুর্বল হয়ে গেলে, গরিব হয়ে গেলেও তার তো একটা আভিজাত্য থাকে এবং সেটি দেখানোর চেষ্টা করে দোকানে। আপনি কি মনে করেন না যে এখানে ট্রাম্পের আমার কাছে ইঙ্গিত আছে? আমার কাছে মনে হয় যেটা তাদের সঙ্গে যারা যুক্ত হয়েছে পাকিস্তানের সঙ্গে, এরা প্রায় সবাই আসলে প্রো আমেরিকান, আমেরিকাকে তারা সাপোর্ট করে, কিন্তু তারা এই জায়গাটায় খুব বেশি কিছু পরিবর্তন ঘটাতে পারবে তা না। কারণ এতদিন আমরা ধারণা করতাম যে আমেরিকা যুদ্ধ শুরু করলে অল্প সময়ের মধ্যে যুদ্ধটা তার নিয়ন্ত্রণে চলে যাবে, স্টিয়ারিংটা তার হাতে চলে যাবে এবং সে যেভাবে চাইবে সেভাবে এটিকে শেষ করবে। কিন্তু এখন এসে ইরানের যে প্রতিরোধ শক্তি, আমার ধারণা এই তথ্যগুলো আমেরিকার কাছেও ছিল না, এবং তারা যত স্বল্প সময়ের মধ্যে তারা আজকে স্থল যুদ্ধের দিকে এগোচ্ছে এবং তার একটা আয়োজন চলছে। নিশ্চয়ই আমেরিকা যদি ইরানের শক্তি সামর্থ্য সম্পর্কে তার কাছে ধারণা থাকতো, তাহলে যুদ্ধের ডিজাইনটা সে হয়তো ভিন্নভাবে করত। অর্থাৎ তার কাছে যে তথ্যগুলো ছিল এবং ইরানের শক্তি নিয়ে সে যে ধরনের অ্যানালাইসিসটা করেছে সেটা প্রপারলি ছিল না, প্রপার হয়নি। এখন যেটা বোঝা যাচ্ছে যে যুদ্ধের আসলে আমেরিকা চাইলেই এটি শেষ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে তা না। ইরান একটা সম্মানজনক জায়গা সে তৈরি করছে, তার দেশের মধ্যে ক্ষয়ক্ষতি হচ্ছে ঠিক, কিন্তু ইরানকে যতটা দুর্বল ভাবা হয়েছিল ইরান ততটা দুর্বল না, এক। দ্বিতীয়ত ইসরায়েল
ইসরায়েলের টিকে থাকা না থাকা এটা নির্ভর করে একমাত্র আমেরিকার উপরে। আমেরিকা যদি তার কাছে না থাকে তাহলে ইসরায়েল যাই বলুক না কেন আসলে তার পক্ষে টিকে থাকা সম্ভব নয়। এই কারণে যে প্রতিবেশীদের সাথে যে আচরণগুলো করেছে, সে যে পাপ তৈরি করেছে তার নিজের দেশের মধ্যে এবং তার প্রতিবেশীদের সাথে আচরণের কারণে, এগুলো সব মিলিয়ে একটা ন্যাচারাল পানিশমেন্টের ব্যাপার আছে। সেই জায়গাটা তাকে ফেস করতে হবে। আর এইটা পরিষ্কার হয়ে গেল যে ইসরায়েলের টিকে থাকা না থাকা এটা নির্ভর করে আমেরিকা যদি তাকে টিকিয়ে রাখে তাহলে থাকবে। ইসরায়েলের শক্তি সামর্থ্য সম্পর্কে যে ধারণাগুলো ছিল সেটাও যে মিথ ছিল, এই ইরান যুদ্ধের মধ্য দিয়ে সেটি প্রমাণিত হলো। অনেক ধন্যবাদ। তাহলে কি মানে প্রেসিডেন্ট ট্রাম্প মানে বড় ধরনের একটা ঝুঁকি নিয়েছেন? আমার মনে হয় যে যখন মানুষ নিজেকে মনে করে যে সে কার কোনো উপদেশ লাগে না, হঠকারিতা যার মধ্যে চলে আসে, ইংরেজি যেটা বলে হিউব্রিস, মানে অত্যাধিক অহংকার। তো যুক্তরাষ্ট্রের যারা হচ্ছে নীতি নির্ধারক এবং বিশেষত ডোনাল্ড ট্রাম্প, তার মধ্যে এটা দেখা গেছে। এবং আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক কূটনীতি, আন্তর্জাতিক অর্থনীতির যে আপনার যে এস্টাবলিশ রুলস যেগুলো যুক্তরাষ্ট্র নিজেই বানিয়েছিল, সেই গ্লোবাল অর্ডারটাকে ভেঙে ফেলে আপনি যখন মনে করুন একটা স্বাধীন দেশের এখানে যতই আপনার বৈরিতে থাকুক, মাঝরাতে এখানে আপনি ইলেকশন চুরি করে অনেকে মাঝরাতে, ওরা মাঝরাতে প্রেসিডেন্টের বউকে চুরি করে নিয়ে চলে গিয়ে আপনি মামলায় নিচ্ছেন, ভেনিজুয়েলাতে নিকোলাস মাদুরো আর তার বউ। বা আপনি যদি এইভাবে উঠতে বসতে একটা দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে গালিগালাজ করেন, এবং আপনার যে এইভাবে যে এই যে সারা বিশ্বের উপর যেখানে সে এই ট্যারিফ বসিয়ে দিল অন্যায়ভাবে, তো এমনিতেই দেখুন কিন্তু তার উপর কিন্তু হ্যাঁ যুক্তরাষ্ট্র হচ্ছে সুপার পাওয়ার। এটা হচ্ছে আপনি যাই বলি আমাদের ওটার সাথে ওদেরকে এনগেজ করতে হবে, ওদের বিনিয়োগের জন্য, ওদের হচ্ছে রপ্তানির জন্য। কিন্তু যুক্তরাষ্ট্রের উপর সবাই আবার বিরক্ত, তার সবচেয়ে কাছের বন্ধুরাই বিরক্ত। এবং যুক্তরাষ্ট্রের প্রাক্তন কূটনীতিবিদ, রাজনীতিবিদ যারা হচ্ছে যে এখানে ইউনিভার্সিটিতে পড়ায় এক্সপার্ট, সবাই কিন্তু এখানে বলছে যে ট্রাম্পের এই নীতির জন্য, হতকারিতার জন্য, ট্রাম্পিজম যেটাকে বলা হয়, তার জন্য কিন্তু আমেরিকার কিন্তু পতন আরও সুনিশ্চিত হচ্ছে, চায়নার কিন্তু উত্থান আরও বেশি সুনিশ্চিত হচ্ছে, এবং রাশিয়া মাঝখান দিয়ে মুনাফা কামাচ্ছে। কিন্তু আপনি দেখুন এখানে ডোনাল্ড ট্রাম্পের এখানে জনপ্রিয়তা কমলেও এক অংশ কিন্তু মানুষ আছে যারা এখানে আমেরিকায় যারা ডোনাল্ড ট্রাম্পকে রাইট অর রং ওরা সমর্থন করে। এর মধ্যে একটা রিলিজিয়াস গ্রুপও আছে যারা আপনার ওদের হচ্ছে হোয়াইট কনজারভেটিভস, যে আপনার এখানে মেথডিস্ট বলেন বা ব্যাপটিস্ট বলেন, যারা মনে করে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ যদি হয় তাহলে ওরা সমর্থন করা উচিত, ইসরায়েলকে সমর্থন করা উচিত। কেননা আরব আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, পৃথিবী ধ্বংস হবে। তখন হচ্ছে যে ওরা যেটা বিশ্বাস করে, তখন হচ্ছে যে জিসাস ক্রাইস্ট বা ঈসা আলাইসাল্লাম তখন ওরা এই স্বর্গ থেকে মর্তে অবতীর্ণ হবে। এবং তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বড় কিন্তু হচ্ছে ভোটার এখানে সেগমেন্ট। আপনি দেখুন এটা রাজনৈতিক ক্যালকুলেশনও আছে। কিন্তু পেন্টাগন এখন কিন্তু $200 বিলিয়ন মতো এখানে ফার্দার ওরা হচ্ছে সাপোর্ট চেয়েছে, যেটা হচ্ছে ওয়ারিসাম। এবং অলরেডি এস্টিমেট করা হচ্ছে শুধু যুক্তরাষ্ট্রে প্রত্যেক দিন এই যুদ্ধ চালানোর জন্য $2 বিলিয়ন মতো খরচ হয়েছে। তো এক মাসে অধিক হয়ে গেছে, তো $60 বিলিয়ন মতো খরচ অলরেডি চলে গেছে। কিন্তু সব মিলে যুক্তরাষ্ট্রের যুদ্ধটা বেশি দিন টানতে পারবে না। কিন্তু এরপর যদি ওরা হরমুজ প্রণালী ব্লকেটটা না খুলতে পারে, বা যদি এখন ওই খামেনি রেজিমটাকে যদি ওরা না চেঞ্জ করতে পারে, যুক্তরাষ্ট্রে যে লস অফ ফেস হবে, এবং ডোনাল্ড ট্রাম্প যে যতই বলুক, আত্মপ্রচার করুক যে ভিক্টরি, আমার মনে হয় এই ভিক্টরিটা হবে না। এবং তখন চায়না, রাশিয়া এবং অন্যান্য যে সো কল গ্লোবাল সাউথ, ওরা কিন্তু আস্তে আস্তে আরও কিন্তু শক্তিশালী হয়ে যাবে। কিন্তু অর্থনৈতিক ক্ষয়ক্ষতি যা হয়ে গেছে, ওটার রেশ বাংলাদেশের মতো অনেকগুলো দেশকে অনেক দিন বয়ে আনতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। তবে এই যুদ্ধে চীন কিভাবে লাভবান হলো, জি, সেটা নিয়ে আর দ্বিতীয় পর্বে আলোচনা শুরু করবো। এই মুহূর্তে আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন 7 রিং সিমেন্ট ফ্রন্টলাইন। বিরতি যাওয়ার আগে আমরা বলেছিলাম যে চীন এই সংকট থেকে কিভাবে লাভবান হবে বা হচ্ছে, তো সেই নিয়েই আলোচনা করব। তো আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, এরপরে আছেন শরীফুজ্জামান শরীফ। ভাই, আপনার কাছেই যাই, যে চীন কীভাবে লাভবান হচ্ছে? ধন্যবাদ। প্রথমত আমার পর্যবেক্ষণ যেটা, চীন বুদ্ধিমত্তা দিয়ে
তার প্রভাবটা প্রথমত বিস্তার করছে। বুদ্ধিমত্তা, তার টেকনোলজি, তার ইকোনমি, এই জায়গাগুলোতে তার একটা প্রভাব আছে পৃথিবীর প্রতি। কিন্তু পৃথিবীতে যুদ্ধ বিগ্রহের মধ্যে মনস্তাত্ত্বিক যে লড়াইটা, এটা খুব ইম্পর্টেন্ট। ইতোমধ্যেই পৃথিবীর বিভিন্ন জায়গায় আমেরিকা, সোভিয়েত ইউনিয়নের অনুপস্থিতির কারণে সে যে এককেন্দ্রিক বিশ্বকে সুযোগটা সে গ্রহণ করেছে, এবং এর বাইরে আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি সেই যে আধিপত্য, সেটি ক্রমশই চ্যালেঞ্জের মুখে পড়ছে। এবং এই চ্যালেঞ্জটা করছে চীন। এবং চীন তার নিজস্ব অর্থনীতি, নিজস্ব টেকনোলজি, তার নিজস্ব যে প্রযুক্তিগত সক্ষমতা, এটা বাড়ানোর জন্য সে প্রথম যে কাজটা করছে তার সক্ষমতা বাড়ানো, তার প্রযুক্তির দিকে নিজের নিয়ন্ত্রণ রাখা। আমেরিকা ইন্টারন্যাশনালি সারা পৃথিবীতে সে যেভাবে তার ক্রেডিটগুলো প্রচার করে, চীন কিন্তু এই জায়গাটায় অনেকটা নীরবে তার প্রভাবটা বিস্তার করার চেষ্টা করছে। গত দুদিন আগে একটা রিপোর্ট দেখলাম যে সাগরের নিচে একটা আলাদা জগৎ চীন তৈরি করে ফেলেছে তার টেকনোলজিকে দিয়ে, তার প্রযুক্তিকে দিয়ে, কিন্তু সে সেটিকে খুব একটা বেশি প্রচার করছে না, এই মুহূর্তে প্রচারে আনছে না। এবং আপনি দেখবেন যে প্রতি বছর চীনের যে সামরিক মহড়া যেটা হয়, সেখানে কিন্তু নতুন নতুন সমরাস্ত্র সে সেখানে নিয়ে আসে এবং চমক লাগিয়ে দেয়। আমরা এই যুদ্ধে একটা বড় ব্যবহার দেখছি, সেটি হচ্ছে ড্রোন। এবং প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে যারা এগুলো নিয়ে কাজ করছে, ইতোমধ্যেই ড্রোন ব্যবহারের ক্ষেত্রে তুরস্ক একটা নতুন শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। কিন্তু চীন তার ভেতর থেকে গোপনে, নীরবে অনেককে পেছনে ফেলে সে এগিয়ে যাচ্ছে। এবং চীনের নির্ভরতাটা হচ্ছে তার ওই যে প্রযুক্তি। আর আপনি যেটা জিজ্ঞেস করেছেন যে লাভবান কিভাবে হচ্ছে, প্রথমত সে তার ইকোনমিকে এখানে বিস্তৃত করার একটা সুযোগ পেয়েছে, এবং ইরানের সাথে তার একটা সম্পর্ক উন্নয়নের কারণে। এবং খেয়াল করেন যে চীন কিন্তু অনেকগুলো জায়গায় কৌশলী হচ্ছে। আচ্ছা, আপনি ভেনিজুয়েলার মাদুরো সরকারের সবথেকে বড় আস্থার জায়গা ছিল যে সে যখন বিপদে পড়বে তখন চীন এবং রাশিয়া তাকে সহযোগিতা করবে, কিন্তু যখন তাকে ধরে নিয়ে গেল তখন কিন্তু তারা যায়নি। অথচ এই যে ভেনিজুয়েলার কাছ থেকে চীন সহযোগিতা নিয়েছে, সহযোগিতা পেয়েছে, অস্ত্র বিক্রি করেছে, আবার যখন মাদুরে বিপদে পড়েছে তার কাছে এগিয়ে যায়নি, কারণ তার প্রথম টার্গেটটা হচ্ছে সে তার বুদ্ধিকে ব্যবহার করে সে তার বিস্তৃতিটা বাড়াচ্ছে। এই জায়গাটাও দেখা গেছে ইরানের ক্ষেত্রেও মনে হয়েছে যে একটা ভালো সম্পর্ক তৈরি করা, আগে ইরানের শাসকদের সাথে ভালো সম্পর্কটা তৈরি করে ইরানকে নির্ভরশীল করে ফেলা আমার প্রতি। এবং এই যে চীনের যে মুদ্রাটা সে এখানে যে ইন্ট্রোডিউস করার সুযোগটা দিল ইরান সরকার, এটি ইরান তো সেইভাবে ইরানকে তৈরি করেছে, মনস্তাত্ত্বিকভাবে ইরানদের শাসকদেরকে তৈরি করেছে। রাশিয়া তো পারেনি, অন্যরা পারেনি, যেটা চীন পেরেছে। তো আমার ধারণা যে চীন খুব কৌশলে, গোপনীয়তার সাথে এবং তার প্রযুক্তিগত যে সক্ষমতা, এটি বাড়ানোর ভেতর থেকে ভেতরে একটা বড় রকমের প্রিপারেশন নিচ্ছে। কখনো কখনো এমনভাবে আবির্ভূত হবে যে এই যে আমেরিকার কথা বলি, ট্রাম্পের কথা বলি, তাদের যে দম্ভ, সম্ভবত শেষ মুহূর্তে এসে এই দম্ভকে তারা আঘাত করবে। অনেক ধন্যবাদ। এটা মৌলিক প্রশ্ন, আসলে কি মানে চীনের লাভ ক্ষতিটা আপনি কীভাবে দেখছেন? দেখুন, প্রথমে হচ্ছে যে আমি ভাইয়ের সাথে একমত অনেক অংশে। আমি কিছুটা সম্পর্ক হিসেবে অ্যাড করি। ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমে আসেন 2016-তে, উনি বলেছে আমি আর ওই অন্তহীন যুদ্ধে যাব না, এন্ডলেস ওয়ার্সে যাব না, আমার দেশে অনেক সমস্যা আছে এবং চীন হচ্ছে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী। এবং প্রেসিডেন্ট জো বাইডেন একই জিনিস বলেছিল, ওবামাও বলেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি শুরু করেছিলেন যে পিভট টু এশিয়া। এশিয়া হচ্ছে এই একবিংশ শতাব্দীতে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বলেন, তারপর হচ্ছে প্রযুক্তি বলেন, বা হচ্ছে বড় যেখানে আপনার ক্রেতার বাজার বলেন, এশিয়ায় হচ্ছে যেখানে হচ্ছে হাব অফ গ্লোবাল ইকোনমি, এশিয়ার উপর আমরা ফোকাস করব। এই জায়গাতে গিয়ে উনি তখন এখানে চীনকে ধরার জন্য, শায়েস্তা করার জন্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি শুরু হয়ে গেল। আচ্ছা, এখন এবং ওরা বলছে আমরা মধ্যপ্রাচ্যের যে ফাঁদ বা মিডল ইস্ট ট্র্যাপ, আমরা যাব না ওখানে। 2026-এ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি লবি এই চাপে এবং লোভে, অর্থনৈতিক ফাঁদের লোভে ভেনিজুয়েলার সহজ বিজয়ের পর
ওরা যখন বললো যে ইরান মানে অয়েল অ্যান্ড গ্যাস ইজ আওয়ার্স, ঠিক যেমন ভেনিজুয়েলার মতো যেমন ওই দাম্ভিকতা দেখালো, ঠিক তখনই ওরা হচ্ছে পিভট টু এশিয়া, এই যে ওই স্ট্র্যাটেজিতে চীনকে এখানে চীনের উত্থানটাকে ওটাকে থামানোর জন্য যে ওরা যে এফোর্টটা দিচ্ছিল সবটুকু চলে গেল মধ্যপ্রাচ্য, সেই মিডল ইস্ট ট্র্যাপে আটকে গেল। এক, দুই, যুক্তরাষ্ট্রের যে একটা প্রতিরক্ষার যেখানে একটা বলয় বানিয়েছিল নেটোর মধ্যে এখানে বিভাজন হলো, এবং এটা হচ্ছে চীন এখন নিজেকে পজিশন করা হচ্ছে যে তারা হচ্ছে রিলায়েবল পার্টনার। তিন, যেটা আরও ইম্পর্টেন্ট হচ্ছে, চীন এখন সব জায়গায় বলছে যে দেখো আমরাও তো এখানে 20% আমাদের তেল আমরা আনি হচ্ছে ওই হরমুজের প্রণালী থেকে, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি এখানে তেল ও গ্যাস আমদানি করে এখন চীন। তো এখন চীন বলছে যে আমরা এখানে, এবং পুরো এশিয়াকে ওরা দেখিয়ে দিয়েছে যে দেখো BRI যে এখানে আছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে আপনার যে এখানে স্থলে যেখানে বা ল্যান্ড রাউটস যেখানে আছে, সেই ওরা ওই উজবেকিস্তান, এই কাজাকিস্তান, তুর্কমেনিস্তান ওগুলো দিয়ে এখানে পাইপলাইন দিয়ে পাকিস্তান, আফগানিস্তান দিয়ে এই লাইনগুলো নিয়ে যাবে। তো বলছে সাগর পথে এখন যদি সমস্যা থাকে আমরা স্থল পথে নিয়ে যাব। এবং 4 নম্বর, চীন কিন্তু বিগত 1 বছর ওরা কিন্তু আশঙ্কা করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কিন্তু আক্রমণ করবে ইরানে। ইরান কিন্তু 13.5% কিন্তু হচ্ছে চীনের যে সার্বিক যেখানে তেলের যে এখানে ওদের চাহিদা ওরা কিন্তু যোগান দিত, ওরা কিন্তু আস্তে আস্তে তেল কেনা চীন থেকে মানে ইরান থেকে কমানো শুরু করলো, রাশিয়া থেকে বাড়ানো শুরু করলো। 3 মাস আগে চীনের নাগরিকদেরকে ওখান থেকে সরে যেতে বললো। ঠিকই বললেন, চীন তো হচ্ছে সরাসরি কিন্তু যুদ্ধে জড়ায় নেই, এবং ইরানকে এখানে ইরানের এই যুদ্ধে এখানে ওরা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস পেয়েছে যে এই যুদ্ধে ওরা যুক্তরাষ্ট্রের যেখানে ওয়েপন্সের টেকনোলজি এবং ক্যাপাবিলিটিটা টেস্ট করছে। এবং সবার সবচেয়ে হচ্ছে ইনসাল্ট টু ইনজুরি, যেমন ডোনাল্ড ট্রাম্প নিজে যখন করতে পারছেন না যুদ্ধে, উনি কিন্তু প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এখন দেখা করবেন সামনের মাসে, এবং উনি ওপেনলি এখন প্রেসিডেন্ট শি জিনপিংকে বলছে যে চীন যাতে সহযোগিতা করে যুক্তরাষ্ট্রের সাথে যাতে হচ্ছে হরমুজ প্রণালী যেখানে ব্লকেটটা এখানে এটা সরিয়ে দেওয়ার জন্য। তো আপনার যে প্রতিদ্বন্দ্বী, যে আপনার যে ওপেনলি তাদের ন্যাশনাল স্ট্র্যাটেজিক সিকিউরিটিতে ন্যাশনাল ডিফেন্স সিকিউরিটি যুক্তরাষ্ট্রে বলা হয়েছে 2025-2026 যে চীন হচ্ছে আমাদের এটা স্ট্র্যাটেজিক কম্পিটিটর, সেই চীনের কাছে যদি আপনি দ্বারস্থ হতে হয় সাহায্যের জন্যে, তখন কিন্তু এটা যুক্তরাষ্ট্রের যে সফট পাওয়ার প্রজেকশনটা এটা কিছুটা হলেও তো এখানে হচ্ছে যে এটা ড্যামেজড হয়েছে। এবং ভবিষ্যতে আস্তে আস্তে যেটা হবে যে মানুষ বা অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু তখন দেখবে যে চীনের যে স্থিতিশীলতা অফার করছে, তো অল্টারনেট একটা গ্লোবাল অর্ডার, এটা কিন্তু এখানে US ডমিনেটেড গ্লোবাল অর্ডার থেকে এটা সরে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হলেও হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। অনেকে ভিয়েতনাম যুদ্ধের ছবি আঁকছেন, তারা বলছেন যে ভিয়েতনামে যে পরিণতি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, ঠিক সেরকম হতে পারে তেহরানে। মানুষ আলোচনাটা আছে, কিন্তু ব্যাপারটা হলো যে ভিয়েতনামের যুদ্ধের প্রেক্ষাপট বা সেখানকার যে ভৌগোলিক অবস্থা, ইরানের ভৌগোলিক অবস্থা কিন্তু একরকমের না। আবার ভিয়েতনাম যুদ্ধে তারা যে ধরনের সমরাস্ত্রর ব্যবহার এবং যে ধরনের সামরিক কৌশল ছিল, এখানকার কৌশলের ভিন্নতা আছে। আপনি খেয়াল করে দেখবেন যে ইরানের চারিদিকে মোটামুটি বলা যায় আমেরিকা আগের থেকে কিন্তু ঘাঁটি তৈরি করে রেখেছে। সে ইরানের ভেতরে প্রবেশ করে যদি সেই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয় যে তাকে অনিবার্যভাবে পরাজয়ের দিকে যেতে হচ্ছে, সে কিন্তু দ্রুত তার যে মানে ফাইটার যারা তাদের পজিশন শিফট করে নিয়ে যেতে পারবে, তাকে এখান থেকে আবার ওয়াশিংটনে ফিরে যেতে হবে না, যেটা ভিয়েতনামের ক্ষেত্রে হয়েছে। সে কাছাকাছি ওই ধরনের জায়গাটা পায়নি, তাকে ফিরতে হয়েছে। আমার যেটা ধারণা যে এটা আমরা অনেক সময় আশাবাদী হওয়ার জন্য বলি। আমরা সাধারণত যাদেরকে শত্রু মনে করি বা যাকে অপ্রিয়, আমরা তার একেবারে খুব নিষ্ঠুরভাবে পতনটা কামনা করি, কিন্তু কখনো কখনো আবেগটাকে বাস্তবতার থেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করি। শিক্ষা নেওয়ার জায়গায় আমেরিকা যে একেবারে দুর্বল হয়ে গেছে তা না। আমেরিকার যে শক্তি আছে, তার যে প্রস্তুতি আছে, এবং সম্ভবত এতটা মনোযোগ আমেরিকা এর আগে কোনো যুদ্ধে দেয়নি। না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে এই ঝুঁকি নেবেন কিনা, তার সামনে তো অনেকগুলো চ্যালেঞ্জ। যদিও ইতোমধ্যেই তার দেশে এবং ইসরায়েলেও কিন্তু এই আলোচনাগুলো হচ্ছে। ইসরায়েলে মোটামুটি সেখানকার পলিটিশিয়ানরা বলছে যে নেতানিয়াহুর ছেলে যেদিন যুদ্ধে যাবে তারপর দিন আমার সন্তানকেও পাঠাবো,
অর্থাৎ সেই জায়গাগুলোতে একটা চাপ বাড়ছে, আমেরিকার মধ্য থেকে একটা চাপ বাড়ছে। তবে আমার যেটা ধারণা যে একসময় ইতিমধ্যেই বিশ্ব জনমত যেভাবে গড়ে উঠছে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের দলের ভেতর থেকেও কালকে আমি একটা প্রতিবেদন দেখলাম যে সেখান থেকেও চ্যালেঞ্জ করা হচ্ছে, ভিন্ন মত পোষণ করা হচ্ছে। তাদের অনেকের ভাষ্য হলো যে এই মুহূর্তে স্থল অভিযানটা কোনোভাবেই সঠিক হচ্ছে না, এর ভেতর থেকে তাদের ক্যাজুয়ালিটি বাড়বে, তাদের সংকটটা আরও অন্যদিকে যাবে। ইরানের জায়গা থেকে এক ধরনের প্রস্তুতি আছে। তবে ইরানের ব্যাপারটা হলো যে যেহেতু আমরা আক্রান্ত হচ্ছি, যাই হোক না কেন আমরা একেবারে শেষ পর্যন্ত লড়াইটা করব। কিন্তু আপনি আত্মবিশ্বাস নিয়ে কতক্ষণ টিকে থাকতে পারবেন এটি একটা ব্যাপার। ইরান যে সহযোগিতার যে জায়গাটা, রাশিয়া বা চীন এক ধরনের আলোচনা আছে। যুদ্ধে তো আত্মবিশ্বাস একটা কৌশল, আত্মবিশ্বাস একটা কৌশল, কিন্তু শুধু আত্মবিশ্বাস দিয়ে তো আপনি টিকে থাকতে পারবেন না। আপনার যে আক্রমণ যারা করে, আমি বিশ্বাস করে গেরিলা যুদ্ধটা আত্মবিশ্বাসের উপরে অনেকটা বেশি নির্ভর করে, কৌশলের উপর অনেকটা নির্ভর করে। কিন্তু এখানে যে সমস্ত অস্ত্রগুলো ব্যবহৃত হচ্ছে, যে টেকনোলজিগুলো ব্যবহৃত হচ্ছে, চীন এখন পর্যন্ত তার সক্ষমতা দেখিয়েছে, কিন্তু আমেরিকার যে শক্তির জায়গাটা, এটাকে একেবারে তো দুর্বল ভাবা যাবে না। আবার আমেরিকার সবথেকে সুবিধার জায়গাটা হলো যে তার বেশ কয়েকজন মিত্র আছে যারা সরাসরি তাকে সহযোগিতার প্রস্তাবটা দিচ্ছে। চাপের মুখে হোক, যে কারণে হোক, জাপান তার পাশে এসে দাঁড়িয়েছে। চাপের মুখে হোক, যে কারণে হোক, আরও কতগুলো মিত্র সে পেয়েছে। কিন্তু ইরানের পক্ষে এইভাবে ঘোষণা দিয়ে রাশিয়া কিন্তু নামছে না। অনেকে বলছে যে রাশিয়া গোপনে তাকে সাপোর্ট করছে, কিন্তু এই ধরনের লড়াইয়ে, এই ধরনের ফাইটে আপনার পাশে পরিচয় নিয়ে একেবারে প্রকাশ্যে কতজন এসে দাঁড়িয়েছে, এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। জি, অনেক ধন্যবাদ আপনাকে। শেষ দিকে প্রায় জি, ব্যাপারটা হচ্ছে যে এখন তো যেটা শরীফ ভাই ভিন্ন মত পোষণ করলেন, ভিয়েতনামের প্রসঙ্গটা আনায়, সেটা অন্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যুদ্ধ শেষে বিশ্ব রাজনীতিতে কি পরিবর্তন আনবে? এক বিশ্ব রাজনীতিতে যেটা হবে যে যুক্তরাষ্ট্রের মানে সামরিক শক্তিতে বা অর্থনৈতিক শক্তিতে এখনও কেউ প্রতিযোগী হিসেবে দাঁড়াতে পারে। চীনও এখন থেকে অন্তত 2 দশক লাগবে, 20 বছরের মতো লাগবে হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছাকাছি আসতে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি এখন আগে যে একটা মোহ ছিল, যুক্তরাষ্ট্র যাই হোক কিছু কিছু প্রেসিডেন্টের ব্যাপারে হিউম্যান রাইটস, ডেমোক্রেসি, গুড গভর্নেন্স, সিভিল সোসাইটি, যেগুলো এখানে আমরা বলতাম, কি অনেকে বিশ্বাসও করতাম, যুক্তরাষ্ট্র এখন ওই প্রিটেন্সটা পুরোপুরি এখানে সরে দিয়েছে। যুক্তরাষ্ট্র যেখানে নির্ভরযোগ্য একটা মিত্র বা একটা পার্টনারশিপ ওদের সাথে করা যাবে বা বন্ধু হতে পারে, এটাও হচ্ছে এই ডিপেন্ডেন্সটা এখানে কিন্তু ইউরোপের মধ্যেই নাই। অন্যান্য দেশ তো এখন আগে চীনের সাথে বা রাশিয়ার সাথে বা অন্যান্য দেশগুলো, গ্লোবাল সাউথ যেটা বলে, তথাকথিত গ্লোবাল সাউথ, তাদের প্রতি কিন্তু মানুষের আস্থা কম ছিল। যুক্তরাষ্ট্রের সাথে আমরা খুশি করতে, সবাই এখন যুক্তরাষ্ট্রের সাথে এনগেজ করবে, কিন্তু ওরা চাইবে যে একটা বিকল্প একটা এখানে বিশ্বে এখানে একটা ধারা শুরু করা হোক, যেখানে এখানে ছোট ছোট দেশদের স্বাধীনতা বা ফ্লেক্সিবিলিটি হয়। আরেকটা সমস্যা যেটা হয়ে যেতে পারে যে এই বিশ্বে যে অর্থনীতি যে এখানে অস্থিতিশীলতা দেখা গেছে, এটা যদি আজকেও যুদ্ধটা বন্ধ হয়, এটার কিন্তু যে আপনি এটা যে এখানে প্রভাবটা, যেটা আমরা ল্যাগ পিরিয়ড এফেক্ট, 1 থেকে 2 বছর এখানে করা যাবে, ফিল করা যাবে। এবং আগে ধরা হতো যে রাশিয়া হচ্ছে ইরেসপন্সিবলি ইউক্রেনে আক্রমণ করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র যখন একের পর এক আক্রমণ করা হয়, তখন চ্যালেঞ্জটা হবে যে আপনার যে মাঝারি স্তরে যে পাওয়ারগুলো, রিজিওনাল পাওয়ার্স, আঞ্চলিক ক্ষমতাগুলো, ভারত বা হচ্ছে আপনার মনে করেন হচ্ছে ইন্দোনেশিয়া বা টার্কি, তাদের কিন্তু আঞ্চলিক আধিপত্যর কিন্তু এখানে ক্ষমতাটা বাড়ার সম্ভাবনা আছে। এবং এরকম ছোটোখাটো যুদ্ধ কিন্তু তখন হয়েই যাবে, কারণ ইউনাইটেড নেশনস তো মানে এখানে হচ্ছে মানে এটা হচ্ছে কোমর ভাঙা এখানে একটা বস্তু হয়ে গেছে। তো ইউনাইটেড নেশনসে কোনো ফাংশন নেই, এবং যুক্তরাষ্ট্র যদি এখন এখানে আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা যদি নাই করতে থাকে, রাশিয়ার মতো আন্তর্জাতিক আইনকে যখন সুযোগ ওরা মানে, যখন সুযোগ মানে না, তখন বলবে যে চীনের প্রপোজ যেখানে একটা অল্টারনেট অর্ডার, ওটার দিকে মানুষ আকৃষ্ট হবে। কিন্তু এতে কতটুকু ভালো হবে নাকি না কেউ বলতে পারছে না। এবং ইভেনচুয়ালি যেটা আমার মনে হচ্ছে যে আরও সংঘাত বাড়বে, এবং মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধটা আজকেও থেমে যায়, ভবিষ্যতে ইরানের সরকার কিন্তু এটা টিকবে না, কারণ মানুষ কিন্তু ইরানের সরকারের উপর কিন্তু অত্যন্ত হচ্ছে
ওর বিরক্ত এবং এখানে কয়েক মাস আগে কিন্তু একটা বড় উত্থান হয়েছিল এবং এখন ওরা দেশপ্রেমের একটা টানে ইরানের সরকারকে করছে, কারণ ওরা চায় না ইরানের সরকারটাকে ভেঙে ফেলুক বিদেশিরা এসে। ঢাকায় যিনি মানে ইরানের রাষ্ট্রদূত, তিনি এক সংবাদ সম্মেলনে বলছেন, জি আমি পড়েছি যে বাংলাদেশের যে অবস্থান ইরান এই যুদ্ধে, তারা তাতে বেশ হতাশ হয়েছেন। এটা আপনি কিভাবে দেখছেন? ঠিক, শুধু আমি বলবো যে শুধু বাংলাদেশ বলতে উনি আরো স্পেসিফাই করা উচিত ছিল, কিন্তু বুঝে গেছে। উনি বলেছেন যেখানে ইরানের সরকার তো ওদের বাংলাদেশি 6টা এখানে যে কার্গো আছে ওদের ইনফরমেশন চেয়েছে, তাদেরকে ফ্রি প্যাসেজ দেবে, যে বন্ধু রাষ্ট্র হিসেবে পাকিস্তান এবং ভারত, বাংলাদেশ এরকম 6টা দেশের মতো দিয়েছে। তো শুধু এখানে তো এখন সরকারি দল না, এটা তো আপনি বিরোধী দলে তো একই রকম সুর। আপনি দেখেন একটা ব্যাপারে আপনি বিএনপি বলেন বা হচ্ছে আপনার জামায়াতে ইসলামী বলেন, দুইজনের কিন্তু হচ্ছে ধরি মাছ নাচুই পানি, এখানে একটা স্টেটমেন্ট। যেমন আমরা গাজার ব্যাপারে কিন্তু ইসরায়েলকে আমরা কিন্তু ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু সবচেয়ে কম এখানে হচ্ছে রিয়াকশন এটা এখানে বাংলাদেশের। এক কারণ হতে পারে যে আগের যেখানে ডক্টর ইউনূসের সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সাথে যে একটা সম্পর্কে রিসেট হয়েছে বা যুক্তরাষ্ট্রের উপর ডিপেন্ডেন্সটা বেশি বেড়ে গেছে, ওটার রেশ এখনো কাটেনি। বা দুই, যেহেতু আমাদের যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় রপ্তানির বাজার, যুক্তরাষ্ট্র এখনও আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী, একমাত্র এখানে হচ্ছে যে এখানে পরাশক্তি, এবং যুক্তরাষ্ট্র আমাদের ট্যারিফের খড়গ্রাস্ত করে দিয়ে একটা খড়গ চালিয়ে দিয়ে গেছে। এবং এই ডক্টর ইউনূসের আমলে আমরা শেষের দিকে একটা যে এখানে হচ্ছে 2-3 দিন থাকতে একটা অসম একটা যেখানে ট্যারিফ চুক্তি করে দেওয়া হলো, বা ওনাদের ওখানে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এখন এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী আছে, বা যে যুক্তরাষ্ট্র এখন যে ওই খাতার বিপজ্জনক জিনিস আমাদের জন্য ওরা সেকশন 301 লঞ্চ করেছে, একটা ইনকোয়ারি আমাদের সিমেন্ট এবং হচ্ছে রেডিমেড গার্মেন্টস এবং ফুটওয়্যারের এক্সেস ক্যাপাসিটির উপর, যেটার উপর আরও আমাদের এখানে এই ট্যারিফ এবং পেনাল্টি লবি হতে পারে। হয়তো এত কিছু চিন্তা করে বাস্তবতার কারণে নিরিখে ভূ রাজনৈতিক অর্থনৈতিক এখানে কারণে আমাদের সরকারের এইরকম বা সরকার ও বিরোধী দলে এইরকম নিরীহ এখানে একটা বক্তব্য, যেটা কোনো পক্ষেরকে দোষ দিতে পারে না। প্রফেসর আব্বাসী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। শরীফুজ্জামান শরীফ, আমার হাতে সময় নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।